আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি সিনব ভ্রমণের দ্বিতীয় পর্বে। শহরের কোলাহল থেকে অনেক দূরে প্রকৃতির এক মনোমুগ্ধকর পরিবেশে আমরা এসে পৌঁছেছি। এর ফেলেক তাতলিজা জলপ্রপাতের কাছে। গাড়ি থেকে নেমে আসার পর থেকেই এখানকার স্নিগ্ধ বাতাস, সবুজের সমারোহ আর এই পাহাড়ি ঝিরিটার অবিরাম বয়ে চলা শব্দ আমাদের মুগ্ধ করে দিয়েছে। আজকের পুরো দিনটা আমরা এই জলপ্রপাতের প্রতিটি বাঁক, প্রতিটি জলধারা এবং এর অসাধারণ সৌন্দর্য উপভোগ করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। গাড়ি পার্কিং করে আমরা এখন জলপ্রপাতের দিকে এগিয়ে যাচ্ছি। এখানকার রাস্তাটা বেশ অন্যরকম। ছোট্ট একটি কাঠের সেতু পার হতে হয়, যার নিচ দিয়ে পাহাড়ি ঝিরিটা কুলকুল শব্দে বয়ে চলছে। ব্রিজ পার হলেই দেখা মিলল এক দারুণ পিকনিক স্পটের। যেহেতু আঙ্কারা থেকে অনেক ভোরে রওনা দিয়েছিলাম, তাই এখানে আমরা সকালের নাস্তাটা সেরে নিলাম। খাবার খাওয়ার সময় এই পাহাড়ি ঝিরি শান্ত শব্দ শুনতে পাওয়া, সেটা ছিল এক দারুণ অভিজ্ঞতা। শান্ত ঝিরির সাথে সাথে আশেপাশের সবুজ পরিবেশটাও ছিল অসাধারণ। এরকম একটা সুন্দর পরিবেশে আমরা সকালে খাবারটা সেরে নিলাম। এই নীরব প্রকৃতির মাঝে সময়টা যেন থমকে গিয়েছিল। পাহাড়ি ঝিরির শান্ত পরিবেশে মনটা এতটাই ভরে গিয়েছিল যে মনে হচ্ছিল এখানে অনেকক্ষণ বসে থাকি। কিন্তু আসল আকর্ষণ সেই জলপ্রপাতগুলো তো এখনো দেখাই হয়নি। তাই এই মোহ ত্যাগ করে আমাদেরকে আবার আমাদের হাঁটা শুরু করতে হবে। আবার আমরা হাঁটা শুরু করলাম। সামনে হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে আরো বড় চমক। হাঁটতে হাঁটতে দূর থেকেই চোখে পড়ল সেই কাঙ্ক্ষিত জলপ্রপাত।
কাছে যেতেই তার বিশালতা আর স্বচ্ছ পানি দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম। এখানকার শান্ত জলে ভেসে বেড়ানো হাঁসগুলো পুরো দৃশ্যটাকে আরো জীবন্ত করে তুলেছে। জানেন কি, এই জলপ্রপাতটি খুব বেশি পুরনো নয়। 1997 সালে একটি বাঁধ তৈরির কাজ চলছিল। তখনই শ্রমিকরা হঠাৎ করে এই ধারাবাহিক জলপ্রপাতটির সন্ধান পায়। তারপর থেকে এটি সবার জন্য খুলে দেওয়া হয়েছে। আর এই এরফেলেক তাতলিজা জলপ্রপাত যে শুধু একটি জলপ্রপাত নয়, তা 2011 সালে একটি প্রকৃতি উদ্যান হিসাবেও ঘোষিত হয়েছে। এই জলপ্রপাতটিকে কেন্দ্র করে আশেপাশে সুন্দর একটি উদ্যানও তৈরি করা হয়েছে। আর মজার বিষয় হচ্ছে, এটাকে কিন্তু ধারাবাহিক জলপ্রপাত বলা হয়, কারণ এখানে কিন্তু একটি জলপ্রপাত নয়, রয়েছে অনেকগুলো জলপ্রপাত। এটি হচ্ছে সবচেয়ে নিচের যে জলপ্রপাতটি সেটি। আমরা বাকি জলপ্রপাতগুলো দেখার জন্য ধীরে ধীরে পাহাড় বেয়ে উপরের দিকে উঠব। সবচেয়ে নিচের সুন্দর ঝর্ণাটা দেখার পরে এবার আমরা উপরের দিকে সিঁড়ি বেয়ে উঠছি। এটি তুরস্কের এমন একটি জায়গা যেখানে গেলে আপনি শুধু একটি জলপ্রপাত নয়, এমনকি একটা দুটোও নয়, গুনে গুনে 28টা জলপ্রপাত দেখতে পাবে। একটার পর একটা উঠে গেলে মনে হবে যেন প্রকৃতির ওয়াটার পার্ক। আমরা প্রথম ঝর্ণাটা দেখার পরে এবার সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠছি বাকি ঝর্ণাগুলো দেখার জন্য। অবশ্য 28টা ঝর্ণা দেখার সুযোগ হয়তো হবে না। এখানে প্রতিটি ঝর্ণার কাছে যাওয়ার জন্য এরকম সিঁড়ির ব্যবস্থা নেই। যতটুকু পর্যন্ত যাওয়া যায় চেষ্টা করব ততটুকু ঝর্ণা দেখে আসার। এখানে মূলত 10টা থেকে 12টা ঝর্ণা এভাবে সিঁড়ি দিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে। বাকি ঝর্ণাগুলো দেখার জন্য আপনাকে হাইকিং, ট্রেকিং এবং ক্লাইম্বিংয়ের মতো বিভিন্ন প্রাকৃতিক কার্যকলাপ করতে হবে। যেহেতু আমি বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে এসেছি, তাই এরকম সিঁড়ির ব্যবস্থা, সহজভাবে যাওয়ার ব্যবস্থা যতটুকু পর্যন্ত আছে ততটুকু পর্যন্ত ঘুরে দেখব এবং এই ঘোরার ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। কিছুটা উপরে উঠে যখন আবার নিচে নামতে শুরু করলাম, তখনই আমাদের চোখে পড়ল দ্বিতীয় ঝর্ণাটি। দূর থেকে দ্বিতীয় ঝর্ণাটি দেখে অনেক সুন্দর লাগছিল। এর কাছে যেয়ে দ্বিতীয় ঝর্ণাটি দেখার জন্য নিচে নেমে গেলাম। দ্বিতীয় ঝর্ণাটি প্রথমটির মতো অতটা বড় ছিল না, কিন্তু এটিও ছিল সুন্দর অন্যরকমভাবে। এই যে এখান থেকে পানিগুলো বেয়ে বেয়ে নিচের দিকে চলে যাচ্ছে একদম শেষের, মানে প্রথম ঝর্ণাটির দিকে। এভাবে পানিগুলো নিচে ঝর্ণার দিকে নেমে যাচ্ছে।
বলেছিলাম এখানে 10টি ঝর্ণা আছে। 2 নম্বর ঝর্ণাটি দেখে আরও উপরের দিকে উঠছি। এরকমভাবে যে কয়টা পর্যন্ত সিঁড়ি পাবো সেটা দেখতে পারবো। 10টার উপরে আরও 21টা নাকি আছে, ওগুলোতে ওঠার জন্য হাইকিং করতে হবে। একের উপরে যে দেখতে হবে কি অবস্থা। অসম্ভব সুন্দর দৃশ্য, চারদিকে সবুজ আর সবুজ, আর ঝর্ণার শব্দ দারুণ লাগছে। ওই যে নিচে দেখা যাচ্ছে 2 নম্বর ঝর্ণাটি। আমাদেরকে দেখতে হলে আরো অনেক উপরে যেতে হবে। মাত্র এতটুকু উঠে হাঁপিয়ে গেছি। আসলে এখন কোনো এক্সারসাইজ করা হয় না। আগে রেগুলার ক্রিকেট ফুটবল খেলা হতো, এখন কোনো কিছুই করি না, তাই শরীর দিন দিন হেভি হয়ে যাচ্ছে। হ্যাঁ, দ্বিতীয় তলায় যতটা ভিড় ছিল উপরে এতটা ভিড় নেই, কারণ অনেকেই এত উপরে উঠে নেই। আমার ইচ্ছা আছে শেষ পর্যন্ত যাওয়ার। দেখুন কত গ্রিন, কত সুন্দর, দারুণ সুন্দর ভিউ, অসম্ভব ভালো লাগতেছে। বাংলাদেশের বান্দরবান রাঙ্গামাটির সবার সামিটের ভিডিও দেখি, আমার অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও কখনো সামিট করা হয় নাই। তুরস্কে এসে এরকম একটা সুন্দর পাহাড়, সুন্দর মনোরম দৃশ্যের ভিতরে উপরে উঠতে অনেক এক্সাইটিং ফিল করছি। কি সুন্দর দৃশ্য, অসাধারণ। ওফ, চোখে না দেখলে আসলে বিশ্বাসই করা যায় না প্রকৃতি কত সুন্দর। এখানে আসার রাস্তাটা ছিল ভয়াবহ, গাড়ি চালিয়ে এসেছি কিন্তু রাস্তা এতই খারাপ ছিল, আর রাস্তায় এত পরিমাণ খোয়া পাথরের কুচি ছিল। আমি জানি না গাড়ির কি অবস্থা। এখানে এসে প্রকৃতির সৌন্দর্য দেখার লোভ সামলাতে না পেরে তাড়াতাড়ি চলে এসেছি। এখান দিয়ে নামলে সম্ভবত 3 নম্বর ঝর্ণাটি এখান থেকে দেখা যাবে। আবার একটু নিচে থেকে নামছি। তিন নাম্বারটি ঝর্ণা, এখানে 3 নম্বর ঝর্ণাটি এভাবে ঝরে নিচের দিকে চলে যাচ্ছে। দারুণ দৃশ্য, অসম্ভব সুন্দর লাগছে। কি যে সুন্দর, ও ভাষায় প্রকাশ করা যাবে না। না, যত দূর পর্যন্ত রাস্তা আছে আমি অবশ্যই উপরে যাবো ইনশাল্লাহ, কারণ এই সৌন্দর্য কোনোভাবেই মিস করা যাবে না। কত সবুজ চারদিকে, ও কি দৃশ্য! আসলে আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর। ও
আমি জানি না ক্যামেরায় কতটুক সৌন্দর্য ধারণ করতে পারছি, কিন্তু চোখের দেখায় আমি মুগ্ধ। অনেক কষ্ট করে ডাইভ করে এসেছি আঙ্কারা থেকে। ভোর 4টা থেকে প্রিপারেশন নিয়ে বের হয়ে 6-7 ঘন্টা ডাইভ করে, পাহাড়ি দুর্গম রাস্তা ড্রাইভ করে এরকম একটা সুন্দর জায়গায় এসে এরকম দৃশ্য দেখে সকল ক্লান্তি আসলে নিমিষেই দূরে চলে গেছে। উপর থেকে নিচে নামলাম। উপর যত যাচ্ছি তত মানুষের সংখ্যা কমে যাচ্ছে। আসলে এত উপরে উঠে এই সৌন্দর্য দেখার শক্তি আসলে সবার হবে না। যারা আসলে প্রকৃতি প্রেমী, সৌন্দর্য পছন্দ করে, তারাই এত কষ্ট সহ্য করে এখানে আসবে। যদিও আমার এখনো অনেক উপরে যাওয়া বাকি। পানিগুলো প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আপনি বেশিক্ষণ পানিতে দাঁড়িয়ে থাকতে পারবেন না, পা একদম জমে যাবে আপনার। দেখতে পাচ্ছেন কি সুন্দর। এই ঝর্ণাগুলো দেখলেই আমার ইন্ডিয়ার কথা অনেক মনে পড়ে। বাংলাদেশে আসলে মাধবকুণ্ড বা কোনো ঝর্ণা দেখার সুযোগ আমার হয়নি। ইন্ডিয়াতে থাকার সময় ইন্ডিয়ার শিমলা, মানালি, রোটাং পাস, ওখানে যে সুন্দর সুন্দর ঝর্ণা দেখেছিলাম, সেগুলোই আমার দেখা প্রথম ঝর্ণা ছিল। আর তুরস্কে এসে আবারও ঝর্ণা দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। চারদিকে সবুজ আর সবুজ, চোখ শীতল করার মতো সবুজ। আমরা 4 নাম্বার ঝর্ণাটি দেখার জন্য উপরে যাচ্ছি। Nasıl yanmadı? Ya baktın gidiyorsun yana atacaksın kendini. Yarın dükkan açacağım, kimse bulmuyor. একটা সামনে রেস্টুরেন্টও আছে, রেস্টুরেন্ট ক্যাফে টাইপের, চা পাওয়া যায়। ওখানে বসে চা খেতে খারাপ লাগবে না হয়তো। দেখুন কত ওই উপরে, কত দূর পর্যন্ত ঝর্ণা আমার ঠিক জানি না। যত দূর পর্যন্ত যাওয়া যায় যাব। এরকম সুন্দর মনোরম পরিবেশের ভিতরে হাঁটতে দারুণ একটা অনুভূতি, অনেক মজার একটা অভিজ্ঞতা। কাঠের সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠে যাচ্ছি। শুধু ঝর্ণার শব্দ ছাড়া আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। সবুজ আর ঝর্ণার শব্দ। এরকম প্রকৃতির মাঝে মাঝে এরকম ছোট ছোট ছবি তোলার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য জায়গা দেখতে পাবেন। একটা ছোট কাঠের ব্রিজ, ঝর্ণা অনেক উপর থেকে। কত উপর থেকে ঝর্ণা পানির নিচে পড়ে আসতেছে, তার কোনো ঠিক নেই। আমরা ঝর্ণাকে ফলো করে করে উপরে যাচ্ছি।
পাহাড়ি ঝিরি। ওই যে আর উপরে অনেকে গিয়েছে, ওখানে যাব। এই যে নিচের দিকে পানি ঝরে যাচ্ছে। এখানেই সেই ক্যাফেটি। এদিকে আরেকটি ঝর্ণা। অনেক রিস্কি, যে কোনো সময় পা স্লিপ করে বা ফাঁকায় পা পড়ে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই যে আর একটি ওয়াটারফল, কি যে সুন্দর দৃশ্য। এমন দৃশ্য সারাদিন সারা জীবন দেখলেও মনে হয় না, বিরক্ত আসবে, দেখবে দেখার শখ মিটবে। পানিগুলো এভাবে ঝরে ঝরে যাচ্ছে নিচের দিকে। প্রকৃতি যেন তার রূপের ঢালি উজাড় করে ঢেলে দিয়েছে এখানে। দূরে পাখি ডাকে শব্দ শোনা যায়, কিন্তু এখানে রেকর্ড হচ্ছে না। কি সুন্দর রাজকীয় ভাবে জঙ্গলের মাঝখানে বসে চা খাওয়ার জন্য কি ব্যবস্থা, কি সুন্দর দেখা যাচ্ছে।
ও এটা 10 নাম্বার। এটা হচ্ছে সেই চায়ের ক্যাফেটি, পাহাড়ের উপরে এরকম সুন্দর জায়গায় বসে সবাই চা খাচ্ছে। কয়টা যে ঝর্ণা দেখেছি আসলে গুনে রাখতে পারিনি, 10টার ভিতরে এখানে এসে দেখি 9টা দেখা হয়ে গেছে। এটা সম্ভবত 9 নাম্বারটা। একটা 9 নাম্বারটা ছোট, অনেক সুন্দর ছবি তোলার জায়গা আছে। দোল খেতে খেতে ছবি তুলতে পারবেন, দোল খেতে খেতে ঝর্ণার সুন্দর দেখতে পারবেন। এটা হচ্ছে আমাদের 10 নাম্বার, মানে শেষ ঝর্ণার ওঠার সিঁড়ি। এই যে এখানে লেখা 10 নাম্বার 10। আমরা এখন নাম্বার 10 ওয়াটারফল দেখতে উপরে যাচ্ছি আবার। আর উপরে যাওয়ার রাস্তা আছে, কিন্তু এখন সেটা মনে হয় বন্ধ। আসলে মোট 21টা কি 25টার মতো আছে এখানে, এটা বন্ধ করে রেখেছে। কি সুন্দর গাছের মাঝখানে দিয়ে কাঠের রাস্তা, সে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ওয়াটারফল দেখতে যাচ্ছি। আমার কাছে যে এই ওয়াটারফলগুলো কতটা ভালো লেগেছে আমি এটা ভাষায় প্রকাশ করে আপনাদেরকে বোঝাতে পারবো না। ওয়াটারফল এবং এর আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ পরিবেশ, কি যে সুন্দর। এটাই হচ্ছে শেষ, মানে এরকম কাঠের রাস্তা দিয়ে সহজ করে যাওয়ার শেষ নাম্বার ওয়াটারফল এটি। আরও উপরেও অনেক, কত দূর পর্যন্ত আসছে ঝর্ণা তার ঠিক নেই, কিন্তু বাকি রাস্তাটুকু অনেক কঠিন, হাইকিং করে যেতে হবে। দেখি আর একটু সামনে কত দূর আগানো যায়। সবাই কি আনন্দ করছে ঠান্ডা পানিতে। Aşağıda oturuyor. Ne zaman geliyormuş? O abi de öyle gidin baba. Bir saat önce valla müslüydüm. Daha 10 dakikada bir ara. Nasıl atar ya? Niye? Hepsini ıslattım bak. Önce
দাঁড়া দাঁড়া, এখান দিয়ে আমাদেরকে সামনে যাইতে হবে আরো। এই পিচ্ছিল রাস্তা দিয়ে, পিচ্ছিল পানির পথ বেয়ে বেয়ে আমরা উপরে উঠেছি এই দৃশ্যটি দেখার জন্য। অনেক উপরে উঠেছি এই সৌন্দর্য দেখার জন্য। ও একটু উপরে উঠি, আরো ভালো ভিউ পাওয়া যাবে। আসলে যেখানে মানুষের পদচারণা যত কম, প্রকৃতি সেখানে তত বেশি সুন্দর। নিচে থেকে যত উপরে উঠতেছি প্রকৃতি তত বেশি সুন্দর লাগতেছে। অনেক কষ্ট হচ্ছে, কিন্তু এই সৌন্দর্য দেখার জন্য এতটুকু কষ্ট তো করাই যায়। গাছের পাতা এবং গাছের যেমন কাটা রয়েছে, পাতাগুলো তো কাটা, গায়ে লাগলে ব্লাড বের হয়ে যায়। ও কি সুন্দর শব্দ! এই শব্দ ভিতরে ইচ্ছে করে ঘন্টার পর ঘন্টা বসে থাকি আর এই শব্দ শুনে। এখন আমি অনেকটা উপরে, আরো এখানে দু একজনকে দেখেছিলাম উঠতে, কিন্তু এখন কাউকে দেখছি না, সবাই নিচে, আমি একাই উপরে। হ্যাঁ, একা একা বেশি ভিতরে যাওয়া আসলে ঠিক হবে কিনা বুঝতে পারছি না। এসব জঙ্গলে হিংস্র জীবজন্তু থাকে। আমার পরিবারের সবাই ছোট,
তাই ওদেরকে নিচে রেখে আমি একাই উঠে গেছি। কত স্বচ্ছ পানি! এই যে এই ঝিরিগুলো পাহাড়ের অনেক উপর থেকে বয়ে বয়ে নিচে সাগরে যে মিলিত হয়। পাশেই কৃষ্ণ সাগর রয়েছে। বিকালে আমরা কৃষ্ণ সাগর যাব। কি সুন্দর! এভাবে ঝর্ণার পর ঝর্ণা, সিরিজ ঝর্ণা, 10টা 11টা 12টা সিরিজ ঝর্ণা আমার একসাথে দেখা হয় নাই কখনোই। এটাই আমার প্রথম এরকম অভিজ্ঞতা। একা একা অনেক দূর হেঁটে যে চলে এসেছি। একটা অ্যাডভেঞ্চার ভাব। ও সুন্দর! এখানে আরো একটি ঝর্ণা, দারুণ! উফ! একা একা 13 নম্বর ঝর্ণা পর্যন্ত গিয়ে ফিরে আসলাম আবার 10 নম্বর ঝর্ণার কাছে। এখানে মানুষ বেশি। এরপরে উপরের দিকে ধীরে ধীরে মানুষ কমতে শুরু করে। কিন্তু যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারা 13, 14, 15 পরেরগুলো হাইকিং করে, ক্লাইম্বিং করে একদম শেষ নাম্বার 28 পর্যন্ত যেতে পারে। 1 নাম্বার থেকে 10 নাম্বার পর্যন্ত আসা পর্যন্ত মানুষ অনেকটাই কমে যায়। এরপরে আর স্বাভাবিকভাবে সাধারণ মানুষজন আর সামনের দিকে আগায় না। ওকে আস্তে আস্তে। নিচে ঝর্ণা বয়ে যাচ্ছে, পাহাড়ি ঝর্ণা। উপরে পাহাড়। তো পাহাড় বেয়ে উপরে উঠতে ইচ্ছা করছে, দেখার জন্য উপরে কি আছে।
ঘন বন। দর্শনার্থীদের কেউ এখানে আসে না, পুরো নিরিবিলি একটা জায়গা। এখন আমাদের নেমে যাওয়ার পালা। নামতে তেমন একটা কষ্ট হচ্ছে না, পটাপট নেমে যাচ্ছি। অনেক সুন্দর কিছু মুহূর্ত স্থান দেখে আমরা এখান থেকে আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। সাথে থাকবেন। মাঝপথ নেমেও দেখি অনেক উপরে এখন আছি। Sayın bunları ben yük koydum. সৌন্দর্য দেখতে দেখতে যে এত উপরে উঠে গেছিলাম তা বুঝতে পারিনি। পনেরো তলার উপরে তো হবে, কারণ 15টা সাবমিট করে এসেছি। 15 তলা উঠতে বেশি বেগ পেতে হয়নি, সৌন্দর্য দেখার নেশা। অবশেষে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত একদম নিচে নেমে আসলাম। এখান থেকে সেই উপর থেকে ঝিরিগুলো এসে যেখানে পড়েছে, পানিগুলো কি সুন্দর দেখতে লাগছে, অসম্ভব সুন্দর দৃশ্য। চীন ভ্রমণের দ্বিতীয় পর্বে এরফেলেক তাকলিজা জলপ্রপাতের মনোমুগ্ধকর পরিবেশে এর স্নিগ্ধ বাতাস, সবুজের সমারোহ আর জলের শান্ত শব্দ আমাদের মন ভরিয়ে দিয়েছে। হাইকিং এবং ট্রেকিং এর জন্য অসাধারণ এই জায়গাটির স্থানীয়রা এখানকার পানিকে আরোগ্যের জল বলে মনে করেন। এই সুন্দর স্মৃতিগুলো নিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আমাদের পরবর্তী ডেস্টিনেশন তুর্কির একেবারে উত্তরের পয়েন্ট ইনজেবুরুন। পরবর্তী পর্বে আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা রইল। পরবর্তী সব রোমাঞ্চকর ভ্রমণের সঙ্গী হতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি চাপুন, যাতে আমাদের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যান। আপনাদের ভালোবাসা আর সমর্থন আমাদের জন্য অনেক অনুপ্রেরণা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।